নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। ফের গুলি চলল মালদায়। তৃণমূল নেতা দুলাল সরকারের খুনের ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। তারই মধ্যে ফের প্রকাশ্যে গুলি চলল আরও এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে। মালদায় কালিয়াচকে গুলিবিদ্ধ তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। আবারও মালদায় আক্রান্ত তৃণমূল নেতা দুলাল সরকার খুনের 12 দিনের মাথায় প্রকাশ্যে আবারও মালদায় চলল গুলি। এবার ঘটনাস্থল মালদার কালিয়াচক। এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। আহত তৃণমূলের অঞ্চল সভাপতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কালিয়াচকের নয়াবস্তি এলাকায় নিকাশি এবং রাস্তা উদ্বোধনের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে এসেছিলেন কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যদুপুর এলাকা তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। অভিযোগ, সেই সময় আচমকাই কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় বকুলের ওপর। গুলিবিদ্ধ হয়ে রাস্তাতেই পড়ে যান তিনি। আহত হন আরও কয়েকজন। ঘটনাস্থল থেকে বকুল এবং আরও এক তৃণমূল কর্মী এসার উদ্দিন শেখকে গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাদের। হাসপাতাল সূত্রে খবর, দুজনেরই অনেক রক্তক্ষরণ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক। তবে যে তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে তার নাম হাসান শেখ। তিনি এলাকার তৃণমূল কর্মী বলেই পরিচিত। মঙ্গলবারের অনুষ্ঠানে তিনিও উপস্থিত ছিলেন। কি কারণে গুলি চলল তা এখনো ধোঁয়াশা। কে বা কারা বকুলদের উপর হামলা চালালেন তাও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে এলাকার একাংশের মতে তৃণমূল গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই কালিয়াচকে গুলি চালানোর ঘটনাটি ঘটেছে। তবে বকুলের অভিযোগ, অনুষ্ঠানে বাধা সৃষ্টি করছিলেন স্থানীয় এক তৃণমূল নেতা। তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। বচসার মাঝেই আচমকা বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি চালায়। জাকির নামে এক তৃণমূল নেতার দিকে অভিযোগের তীর বকুলের। আমরা কাজ উদ্বোধন করতে গিয়েছিলাম। হ্যাঁ, একজন দুষ্কৃতী এসে কাজে বাধা দিচ্ছে কংগ্রেস। কিছু টিএমসির লোক সাথে নিয়ে কিছু লোক ऐसा ওখানে জাকিরের দল ফল, জাকিরের ছেলে জাকির, নাসিমুল, 5-6 জন, ওরা অনেকটি ছিল। 5-6 জন বন্দুক ছিল, লাঠি ছিল, হাসপা ছিল, বন্দুক ছিল। আমরা মামাটি সরকারের কাজ উদ্বোধন করতে গেছিলাম। ওখানে খুব জলের পরিস্থিতি ছিল, ড্রেনে খুব লোক। উল্লেখ্য, গত 2রা জানুয়ারি ইংরেজবাজার শহরের ঝলঝরিয়ার কাছে নিজের কারখানার কাছেই খুন হন দুলাল সরকার ওরফে বাবলা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রাণ বাঁচাতে কারখানায় ঢুকে পড়েছিলেন তৃণমূল নেতা, কিন্তু শেষ রক্ষা হয়নি। দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে এলো পাথারি গুলি চালায়। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। দুলাল সরকারকে খুনের অভিযোগে নাম জড়িয়েছে এলাকারই আর এক তৃণমূল নেতার। পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে তৃণমূল নেতা তথা দলের মালদা সহ সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। পরে তৃণমূল নরেন্দ্রনাথকে দল থেকে বহিষ্কার করে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও মালদায় চলল গুলি। হাই নিউজ নেটওয়ার্ক। ভাটপাড়ায় অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি যুব নেতা প্রিয়াঙ্গ পান্ডের গাড়িতে হামলা চালানো, খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী সোনু ওরফে মোহাম্মদ আমিন। এই ঘটনায় তদন্তভার পাওয়ার পর থেকেই কাজে নেমেছে এনআইএর জালে আসে তারপর সোনু। ঘটনার পর থেকেই সোনু পলাতক ছিল। সূত্রের খবর, মঙ্গলবার ভোরে এলাকা থেকে সোনুকে গ্রেফতার করেছে এনআইএর তদন্তকারীরা। তাকে জেরা করছেন। ষড়যন্ত্রের পিছনে আর কারা ছিল কিনা তা জানার চেষ্টাও চলছে। দুষ্কৃতী গ্রেফতার হতেই এলাকাবাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। বিষাক্ত স্যালাইনের সঙ্গে অক্সিটোসিন বিপত্তিতেই চরম পরিণতি প্রসূতির। বিস্ফোরক রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে। বিষাক্ত স্যালাইনের সঙ্গে অক্সিটোসিন বিপত্তিতেই প্রসূতির মৃত্যু। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে 5.5 পাতার বিস্ফোরক রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, অক্সিটোসিনের অতিরিক্ত ব্যবহারে প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হয়। প্রোটোকল না মেনে 5 রোগীকে অক্সিটোসিনের হাই ডোজ দেওয়া হয়েছিল। নির্ধারিত 10 ইউনিটের বদলে সবাইকে 15 থেকে 25 ইউনিটের অক্সিটোসিন দেওয়া হয়েছিল। অক্সিটোসিনের ডোজ বেশি হয়ে যাওয়ায় রোগীদের রক্তচাপ কমে যায়।
প্রসবের সময় অতিরিক্ত রক্তপাত রুখতে অক্সিটোসিন দেওয়া হয়। রক্তপাতের আগে বা রক্তপাত বন্ধের জন্য অক্সিটোসিন দেওয়া যেতে পারে। দুই ক্ষেত্রে অক্সিটোসিনের 2 রকম ডোজ দেওয়া হয়, কিন্তু রিপোর্টে উল্লেখ মেদিনীপুরের সব প্রসূতির অতিরিক্ত রক্তপাত হয়নি। একজনের রক্তপাত বেশি হয়েছে বলে টিকিটে লেখা ছিল। বাকি রোগীদের ক্ষেত্রে এরকম কোনো নোট ছিল না, কিন্তু সব ক্ষেত্রেই অক্সিটোসিনের বেশি ব্যবহার হয়েছে। রিঙ্গার ল্যাকটেট স্যালাইনে গলদ বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। আরও বলা হয়েছে, ঘটনার দিন রাতে গাইনি বিভাগের ডিউটিতে ছিলেন এক সিনিয়র আরএমও। সিসিটিভিতে ওই আরএমওকেই ওটিতে ঢুকতে দেখা যায়। যদিও অপারেশন টেবিলের সামনে ছিল না ওই আরএমও, পিজিটিদের দিয়েই অপারেশন করানো হয়েছে। সন্তান প্রসবের পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক প্রসূতি। 3 জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে, তার মধ্যে 2 জন ভেন্টিলেশনে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালে তৈরি রিঙ্গার ল্যাকটেটের ব্যবহারের ফলেই এই পরিণতি বলে অভিযোগ। এই প্রেক্ষাপটে আবার রোগীর পরিবারের থেকে মুচলেখা লিখিয়ে নেওয়ায় নতুন বিতর্ক শুরু হয়েছে। কিন্তু এতগুলো মানুষকে নিয়ে ছিনিমিনি খেলল কারা? কারা এই ঘটনার জন্য দায়ী? এমন প্রশ্ন উঠছে। একদিকে বিষাক্ত স্যালাইনে 3 প্রসূতির শারীরিক অবস্থা এখনও সংকটজনক। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, সংক্রমণের কারণে তাদের শরীরে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া নষ্ট হয়ে গেছে। ফুসফুস ও কিডনির ক্ষতিগ্রস্ত হওয়ায় ঠিকমতো কাজ করছে না। 3 জন চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডে স্নায়ুরোগ, হৃদরোগ, পালমোনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি বিভাগকেও যুক্ত করা হয়েছে। 3 প্রসূতির চিকিৎসার দায়িত্বে এখনও 3 জনের মেডিকেল বোর্ড রয়েছে। রবিবার রাত থেকে এসএসকেএম এর আইটিইউতে ভর্তি রয়েছেন নাসরিন খাতুন, ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন মাম্পি সিংহ ও মিনারা বিবি। নাসরিন ও মাম্পি ভেন্টিলেশনে রয়েছে। প্রস্রাব বন্ধ থাকায় গতকাল ওই 2 প্রসূতির ডায়ালাইসিস হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। মেদিনীপুর মেডিকেল কলেজে থেকে যে 3 জন প্রসূতিকে এসএসকেএমে নিয়ে আসা হয়েছিল তাদের অবস্থা এখনও গুরুতর। কিডনি এবং ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। 13 জনের মেডিকেল বোর্ড গঠন করে চলছে চিকিৎসা। 2 জন সিসিইউতে ভর্তি রয়েছে, 1 জন আইটিইউতে ভর্তি। রবিবার গ্রিন করিডোর করে তাদের নিয়ে আসা হয়েছে এসএসকেএমে। আর এই প্রসঙ্গে এসএসকেএম কর্তৃপক্ষের কি বক্তব্য শোনাবো। কলেজ থেকে কাল রাতে এসছে তারা 3 জন, 2 জন সিসিইউ আর 1 জন আইটিইউতে ভর্তি আছেন। 3 জনই ক্রিটিক্যাল আছেন। ডাক্তাররা এবং মেডিকেল বোর্ড তাদের চিকিৎসা করছেন। এখন আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে ফের ধর্ণা কর্মসূচি। রানী রাসমণি অ্যাভিনিউয়ে ধর্নায় বসতে চাইছে তারা, যদিও এই বিষয়ে পুলিশের অনুমতি পাওয়া যায়নি। আর তারপরেই হাইকোর্টের দ্বারস্থ রাত দখল ঐক্যমঞ্চ। মামলা দায়েরের অনুমতি পাওয়া গিয়েছে, অনুমতি দিয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী 16 জানুয়ারি ধর্নায় বসতে পারেন তারা। জাল আধার কার্ড তৈরির রমরমা ব্যবসা, আর এই অভিযোগেই 2 জনকে গ্রেফতার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজনের নাম উৎপল মণ্ডল, অপর ধৃতের নাম সুদীপ্ত মণ্ডল। রবিবার রাতে বৈষ্ণবনগর থানার পুলিশ ওই দোকানে হানা দিয়ে তাদের 2 জনকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে দোকান থেকে প্রায় 70টির মতো আধার কার্ডের নথি সহ বেশ কিছু বৈদ্যুতিন সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের দাবি, জাল আধার কার্ড তৈরি করা হতো এখানে। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা অসমের অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পাসওয়ার্ড ব্যবহার করত। কোনো রকম লাইসেন্স বা অথরাইজেশন ছাড়াই টাকার বিনিময়ে চলত আধার কার্ড তৈরির কাজ। বছরের শুরুতেই ফের ট্রেন বাতিল। একটানা 100 ঘন্টা চলবে না কোনো ট্রেন। শতাধিক লোকাল ট্রেনের পাশাপাশি বাতিল থাকবে একগুচ্ছ এক্সপ্রেস ট্রেনও। শিয়ালদা ডিভিশনের একটি রুটের জন্য এই ঘোষণা করা হয়েছে। বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝখানে একটি সেতুতে গার্ডার পরিবর্তন এবং ব্যালাস্ট লাইন বসানোর কাজ হবে। সেই কারণে টানা 4 দিন ওই সেতু দিয়ে কোনো ট্রেন চলবে না। বাতিল থাকবে শিয়ালদা ডানকুনি লোকাল। শুধু ডানকুনি লোকালই নয়, বেশ কয়েকটি মেল ও এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিয়ালদা ডিআরএম দীপক নিগম। তবে কয়েকটি এক্সপ্রেস ট্রেনকে ঘুরপথে চালানো হবে। সোমবার শিয়ালদা ডিআরএম সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝে 95 বছরের প্রাচীন ব্রিজের মেরামতির প্রয়োজন। ওই রুটে সম্পূর্ণ পাওয়ার ব্লক করেই কাজ চলবে।
আর সেই কারণেই টানা 100 ঘন্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। আগামী 22শে জানুয়ারি রাত 12টা থেকে 27শে জানুয়ারি ভোর 4টে পর্যন্ত শিয়ালদা ডানকুনি শাখায় ট্রেন চলাচল করবে না। ওই সময়ের মধ্যে 22 জোড়া ডানকুনি লোকাল ট্রেন বাতিল করা হবে। শুধু লোকাল ট্রেনই নয়, বেশ কয়েকটি এক্সপ্রেসও বাতিল থাকবে ওই 4 দিন। সেই তালিকায় রয়েছে কলকাতা পাটনা গরিব রথ, তেভাগা এক্সপ্রেস, শিয়ালদা শিউরি এক্সপ্রেস, ডিব্রুগড় কলকাতা এক্সপ্রেস, শিয়ালদা জঙ্গিপুর রোড এক্সপ্রেস, শিয়ালদা আসানসোল ইন্টারসিটি, কলকাতা বালুরঘাট এক্সপ্রেস এবং কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস। তবে 17 জোড়া এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন ডিআরএম। জম্মু তাওয়াই এক্সপ্রেস, বিকানের দুরন্ত, অনন্যা এক্সপ্রেস, শিয়ালদা রাজধানী এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাঞ্চন কন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, প্রতাপ এক্সপ্রেসের মতো ট্রেনের যাত্রাপথ ডানকুনির বদলে দমদম নৈহাটি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক। মকর সংক্রান্তিতে ভক্তদের ভিড় শিলিগুড়ির মন্দিরে মন্দিরে। মঙ্গলবার পৌষ সংক্রান্তির দিন অনেকেই মকর সংক্রান্তি এই দিনকে বলে থাকেন, আর এই বিশেষ দিনেই সকাল থেকে শিলিগুড়ির মন্দিরে মন্দিরে দেখা গেল ভক্তদের উপচে পড়া ভিড়। মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান এবং সূর্য দেবতার বিশেষ পুজো তাৎপর্য রয়েছে। প্রত্যেক বছর পৌষ মাসে এই উৎসব পালিত হয়ে থাকে। প্রতি বছরই গঙ্গাসাগরের পুণ্যার্থীদের কথা মাথায় রেখে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেয় নৈহাটি বড়কালী পুজোর সমিতি। এবছরও তার অন্যথা হলো না। এর পাশাপাশি পুণ্যার্থীদের সেবায় গঙ্গাসাগরে বড়মার নামে খোলা হয়েছে ক্যাম্প। মঙ্গলবার পুণ্য স্নানের দিন পর্যন্তই চলবে এই ক্যাম্প। 3 দিনে বড়কালী পুজো সমিতির তরফে প্রায় 1.5 লক্ষ পুণ্যার্থীদের ভান্ডারা দেওয়া হয়েছে বলে খবর। কুম্ভমেলা উপলক্ষে গঙ্গা, যমুনা, সরস্বতী 3 নদীর সঙ্গমে ডুব দিতে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আসছেন প্রয়াগরাজে। অনেকের মতে 44 দিনের মহাকুম্ভে উত্তরপ্রদেশের সরকার তার ভাড়ারে ঢুকবে কোটি কোটি টাকা। কুম্ভমেলা উপলক্ষে গঙ্গা, যমুনা, সরস্বতী 3 নদীর সঙ্গমে ডুব দিতে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আসছেন প্রয়াগরাজে। মঙ্গলবার থেকে শুরু হওয়া মকর সংক্রান্তির পুণ্যতিথিতে স্নান করতে ইতিমধ্যেই ঠিকঠিকে ভিড় সেখানে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবারই 50 লক্ষের বেশি মানুষ এসেছেন কুম্ভ মেলায়। 13 জানুয়ারি থেকে শুরু হওয়া মেলা শেষ হবে 26শে ফেব্রুয়ারি, শিবরাত্রির দিন। অনেকের মতে 44 দিনের মহাকুম্ভে উত্তরপ্রদেশ সরকারের ভাড়ারে ঢুকবে কোটি কোটি টাকা। এই মেলা থেকেই যোগী আদিত্যনাথের সরকার আয় করতে পারে 2 লক্ষ কোটি টাকা। কিভাবে 2 লক্ষ কোটি টাকা আয়ের হিসেবে পৌঁছানো যায়? প্রশাসনের একটা বড় অংশের অনুমান, এবারের মহাকুম্ভে 40 কোটি পুণ্যার্থীর ভিড় হবে। প্রত্যেকে যদি 5,000 টাকা করেও খরচ করেন, তবে 2 লক্ষ কোটি টাকার হিসেবে পৌঁছানো যাবে। সূত্রের খবর, পুণ্যার্থী পিছু 10,000 টাকা করে আয় হতে পারে উত্তরপ্রদেশ সরকারের। সেক্ষেত্রে মোট আয়ের পরিমাণ আরও বাড়বে বলে আশাবাদী অনেকেই। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জানিয়েছেন, 2019 সালে অর্ধকুম্ভ রাজ্যের অর্থনীতিতে বড় ছাপ রেখেছিল। সে সময় সরকার আয় করেছিল 1 লক্ষ কোটি টাকারও বেশি। সেবার প্রায় 24 কোটি মানুষ ভিড় করেছিলেন প্রয়াগরাজে। সে কথা মনে করিয়ে দিয়েই আদিত্যনাথ জানিয়েছেন, এবারের মেলা থেকে আয়ের পরিমাণ আরও বাড়তে পারে। তা 2 লক্ষ কোটি ছাড়াবে বলেই আশা করা হচ্ছে। প্যাকেটজাত খাবার, জল, বিস্কুট, পানীয় থেকে এবারের কুম্ভ মেলায় 20,000 কোটি টাকা আয় হতে পারে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের অনুমান, খাদ্যদ্রব্য ছাড়াও তেল, প্রদীপ, গঙ্গা জল, মূর্তি, ধূপকাঠির মতো সামগ্রী বিক্রি করেও আয় হতে পারে 20,000 কোটি। এছাড়াও স্থানীয় এবং আন্তঃরাজ্য পরিষেবা, বিভিন্ন পরিবহন থেকেও আয় হবে বিস্তর। সেক্ষেত্র থেকে 10,000 কোটি টাকা আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। পর্যটন পরিষেবা থেকেও একই পরিমাণ আয় হতে পারে। এবার প্রয়াগরাজে কুম্ভ মেলা শুরু হয়েছে সোমবার, শেষ হবে 26শে ফেব্রুয়ারি, শিবরাত্রির দিন। চলবে 7 সপ্তাহ ধরে।
প্রতি 6 বছর অন্তর কুম্ভ মেলা আয়োজিত হয়। 2019 সালে ছিল অর্ধ কুম্ভ মেলা, তার আগে 2013 সালে ছিল পূর্ণ কুম্ভ মেলা। 12 বছর পর প্রয়াগরাজে আবারও পূর্ণ কুম্ভ মেলা আয়োজিত হয়েছে। এবারে 44 দিনের মহাকুম্ভে অন্তত 6টি শাহী স্নানের দিন থাকবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌনী অমাবস্যার শাহী স্নান। এই 6 স্নানের দিন প্রয়াগরাজে সবচেয়ে বেশি ভিড় হবে বলে মনে করছেন অনেকেই। এবার পুণ্যার্থীদের থাকার জন্য মেলা প্রাঙ্গণে প্রায় 1.5 লক্ষ তাঁবু পাতা হয়েছে। রয়েছে 3000 রান্নার জায়গা, 1,45,000 বিশ্রামাগার এবং গাড়ি রাখার 99টি জায়গা। 40,000-এর বেশি পুলিশ থাকবে নিরাপত্তার দায়িত্বে। হাই নিউজ নেটওয়ার্ক। একত্র বাসের জন্য এবার জানাতে হবে পুলিশকে, করাতে হবে রেজিস্ট্রেশন। উত্তরাখণ্ডে আসছে অভিন্ন দেওয়ানি বিধি। এবার থেকে উত্তরাখণ্ডে কোনো যুগলের একত্র বাসের জন্য প্রয়োজন হতে পারে বিয়ের মতন রেজিস্ট্রেশন। এবছরের সাধারণতন্ত্র দিবস থেকেই উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চাইছে পুষ্কর সিং ধামির সরকার। দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি। এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী তাতে যুগলের একত্র বাসের জন্য প্রয়োজন হবে রেজিস্ট্রেশনের। বিয়ের মতো এক্ষেত্রে সাক্ষীর প্রয়োজন হবে। ভবিষ্যতের নথি হিসেবে ওই ভিডিও রেকর্ড করে রাখা হবে। এছাড়া রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন হবে ছবি এবং আধার কার্ডের তথ্য। অভিন্ন দেওয়ানি বিধির পোর্টাল কিভাবে কাজ করবে সে বিষয়ে সোমবার থেকে সরকারি আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে উত্তরাখণ্ড সরকার। 20 জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ পর্ব। ওই পোর্টালের মাধ্যমে বিভিন্ন পরিষেবা পাওয়া যাবে। তালিকায় রয়েছে বিয়ের রেজিস্ট্রেশন, বিবাহ বিচ্ছেদ, একত্রবাসের রেজিস্ট্রেশন, একত্রবাস বন্ধ, আইনি উত্তরাধিকার সহ অন্যান্য বিষয়গুলি। যারা আগে থেকে একত্রবাসে রয়েছেন বা নতুন করে একত্রবাসের পথে এগোচ্ছেন, সব যুগলকে এই রেজিস্ট্রেশন করতে হবে। একত্রবাসের সঙ্গীর নাম, বয়স, নাগরিকত্ব, ধর্ম, পূর্বে কোনো সম্পর্ক ছিল কিনা, ফোন নাম্বার, পোর্টালে সব নথিভুক্ত করতে হবে আবেদনকারীকে। একত্রবাসের রেজিস্ট্রেশনকে দুভাগে ভাগ করা হচ্ছে। সঙ্গী উত্তরাখণ্ডের বাসিন্দা হলে এক ধরনের রেজিস্ট্রেশন, অন্য কোনো রাজ্যের বাসিন্দা হলে পৃথক একটি রেজিস্ট্রেশন থাকবে। যুগলের ছবি এবং একটি ঘোষণাপত্র আপলোড করতে হবে রেজিস্ট্রেশনের পোর্টালে। একত্রবাসে থাকা যুগল সন্তানের জন্ম দিলে জন্ম শংসাপত্র পাওয়ার 7 দিনের মধ্যে একত্রবাসের রেজিস্ট্রেশন সেরে ফেলতে হবে। উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার আইনি প্রক্রিয়া খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে কমিটি গড়ে সে রাজ্যের সরকার। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই তৈরি হয়েছিল বিলের খসড়া। সূত্রের খবর, রেজিস্ট্রি বিবাহ বাধ্যতামূলকের কথা বলা হয়েছে এই বিধিতে। কোনো যুগল লিভ ইন করতে চাইলে প্রথমেই তাদের নাম পুলিশের কাছে নথিভুক্ত করতে হবে। লিভ ইন সম্পর্কের ঘোষণাপত্র রাখতে হবে সঙ্গে। লিভ ইন সম্পর্কে থাকা যুগলের যদি সন্তান হয় তবে শিশুরা আইনি স্বীকৃতি পাবে। হাই নিউজ নেটওয়ার্ক। তৃপ্তির সারল্য চলে যেতেই বাদ পড়লেন আশিকি 3 থেকে। বিতর্কে মুখ খুললেন অরুণাভ বসু। তৃপ্তি ডিমরি যে প্রথম সারির নায়কদের বিপরীতেও নিজেকে প্রমাণ করতে পারেন প্রথম বোঝা গিয়েছিল অ্যানিমাল ছবিতে। রণবীরের সঙ্গে তৃপ্তির ঘনিষ্ঠতম দৃশ্য দেখে উত্তাপ ছড়িয়েছে দর্শকদের মধ্যেও। বক্স অফিসের ছবি সফল। অনুরাগীদের চাহিদা ফের এই জুটিকে চাই তাদের। এদিকে সেই পর্ব মিটতে না মিটতেই তৃপ্তি দ্বিতীয়বার পর্দায় এলেন কার্তিককে নিয়ে। ভুলভুলাইয়া 3 ছবিতে এখানেও তিনি স্বমহিমায়। কিন্তু এই জুটির পর্দার প্রেম কিন্তু রণবীর তৃপ্তির রসায়নের মতন জমাট বাঁধেনি। কথা ছিল আশিকি 3 ছবিতে ফের কার্তিকের সঙ্গে জুটি বাঁধবেন তৃপ্তি, কিন্তু সেটা হতে দিচ্ছে না পরিচালক অনুরাগ বসু। আশিকি 3 নিয়ে প্রথম থেকেই মানুষের আগ্রহ তুঙ্গে, কথাবার্তাও সেই মতন এগিয়েছিল 2 তারকার সঙ্গে, কিন্তু আচমকাই বাদ পড়েন তৃপ্তি। এই ছবির জন্য নায়িকার মধ্যে যে সারল্যের প্রয়োজন তা তৃপ্তির মধ্যে নেই। তিনি নাকি বড্ড সাহসী, সেই কারণেই পরিচালক নাকি তাকে কাঁচি করেছেন। যদিও তৃপ্তি এই প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করেননি। এবার অনুরাগ বলেন এই তত্ত্বের একেবারেই কোনো ভিত্তি নেই। সে কথা তৃপ্তিও খুব ভালো করে জানে। এই জল্পনা শোনা গিয়েছে যে ছবিতে কার্তিকের বিপরীতে নাকি পরিচালকের মনে ধরেছে অভিনেত্রী সারা আলী খানকে। যদিও সারা আলী খানের একটা অতীত রয়েছে কার্তিকের সঙ্গে, তবে কি ছবির স্বার্থে তাদের পুরনো প্রেম ফের পর্দায় ঝালিয়ে নিতে চাইছেন অনুরাগ? হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।